গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর ঊনবিংশতম পর্ব। সত্যর আশঙ্কাই ঠিক। রামকালী সামান্য কিছু ফলমূল গ্রহণ করেন এবং জানান পরদিনও তার পূর্ণিমার ব্রত। এই বুঝেই তাহলে তুমি এসেছো বাবা? সত্য কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোমার এমন অধম মেয়ে যে জীবনে একদিন রেঁধে ভাত দিতে পারলাম না। রামকালী সহসা একটি গভীর নিঃশ্বাস ফেলে বলেন, জীবনের কথা কি এক্ষুনি বলে শেষ করে ফেলা যায় সত্য? জীবনের পরিণতিই গুহার অন্ধকারে। তারপর বলেন, এত কথা হলো, কই সেই মেয়েটাকে তো দেখলাম না। কি জানি বাবা, কি লজ্জা ঢুকেছে তার মনে, চৌকিতে পড়ে কাঁদছে। কাঁদছে? রামকালী একটু চকিত হন, আর কিছু বলেন না। কিন্তু পরদিন সকালে যখন স্নান আহ্নিক সেরে বসেছেন, তখন সুহাস মাথা নিচু করে এসে আস্তে আস্তে প্রণাম করে রামকালীকে। পূব জানালা দিয়ে সকালের আলো এসে মেয়েটার মুখে পড়ে যেন তাকে একটা স্নিগ্ধ কৌমার্যের দুদিতে স্নান করে দিয়েছে। আর নম্র অথচ দৃঢ় মুখের রেখায় একটি প্রত্যয়ের আভা। পাতলা ঋজু দীর্ঘ দেহের গড়নেও সেই প্রত্যয়ের দৃঢ়তা। রামকালী বুঝিয়ে এমনটি আশা করেননি। রামকালী যেন বিচলিত হন। হঠাৎ বহুদিন পূর্বের একটি কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় পুকুর ঘাটের ধারে বসে থাকা একটা বিধবা মূর্তি। কেমন সেই মূর্তি? রামকালী কি দেখেছিলেন? মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করেন রামকালী। তারপর গম্ভীর শান্ত গলায় বলেন, সত্য, এ যে তপস্বিনী উপা। সত্য হাসি হাসি মুখে সুহাসের মুখের দিকে তাকায়। এ প্রশংসা যে তারই। সুহাস যে তার হাতে গড়া প্রতিমা। কচি নয়, শিশু নয়, 15 বছরের ধারে মেয়েটাকে কাছে এনেছিল সত্য। তারা বহুবিধ অশিক্ষা কুশিক্ষা আর চরিত্রগত বহু দোষের সমষ্টি সমেত। এ বছরে মাত্র ভেঙে চুরে গড়েছে সেই মেয়েকে। অবশ্য প্রকৃতির নিয়মে তার নিজের ভিতরেও একটা প্রবল ভাঙা গড়া কাজ চলেছে। মায়ের ওই আকস্মিক বিভৎস মৃত্যু এবং তার পরবর্তীকালে মায়ের জীবন ইতিহাস জানার ফলে সেই বিরাট ওলট পালটটা সংঘটিত হয়েছিল। তারপর এসেছে সুহাসের নবজন্মের পালা। কোথায় দত্তদের বাড়ির সেই বিলাসিতায় আবেল অসুচি আবহাওয়া, আর কোথায় সত্যর দৃঢ় চরিত্রের দৃষ্টান্ত। তাছাড়া স্কুলের জীবন, সে যেন স্বর্গের জগৎ। সুহাসের প্রকৃতি শুধু বদলায়নি, আকৃতিও বদলেছে। যেমন বাচাল মেয়েটা মৃতভাষিনী হয়ে গেছে, তেমনি হঠাৎ লম্বা হয়ে গিয়ে গোল গাল পুষ্ট দেহ মেয়েটা হয়ে উঠেছে বেতের ডগার মতো ছিপছিপে লম্বা পাতলা। একটু বুঝি কৃষই। যে কৃষ তাকে দেখে তপস্বিনী উমার তুলনা মনে পড়েছে রামকালীর। সত্য হাসি হাসি মুখে বলে, পরপর 2 বছর ফাস্ট হলো। সত্যি নাকি? বলেন রামকালী। সুহাস বোধ করি লজ্জা পেল। মৃদু কণ্ঠিত একটু হাসি হেসে বলল, দাদুর নাতিদের ফাস্ট হওয়ার খবর তোলা থাকলো, আর তোলা নেই। সে কথা শুনেছেন রামকালী। নবকুমার বলেছে, নাতিদের সঙ্গে দেখা হলো না বলে দুঃখ প্রকাশও করেছেন। রামকালী বলেছেন, তা সত্যি, দেখিনি অনেক দিন। জলপানি পেয়েছে শুনে খুশি হলাম। এসব গত রাত্রের কথা। সুহাস জানে। সুহাস নিজের লজ্জা ঢাকতে তাড়াতাড়ি ওদের কথা তোলে। রামকালী মৃদু হেসে বলেন, নাতির ফাস্ট হওয়া আহ্লাদের কথা, কিন্তু নতুন কথা নয় দিদি। নাতনির ফাস্ট হওয়াটাই নতুন কথা। আশীর্বাদ করি সুখী হও, সৌভাগ্যবতী হও। সত্যর দিকে ফিরে বলেন, মন খুলে আশীর্বাদ করলাম রে। সত্যর চোখ আবার জলে ভরে আসে। বাবার কথাবার্তার ধরন বদলে গেছে। চিরদিনে সেই দূরত্ব বজায় রাখা মাপা জোপা কথার জায়গায় এখন যেন নিকটের সুর। সংসার থেকে মুখ ফিরোবার কালে কি সহসা সংসারের প্রতি মমত্ব বোধ করেছেন রামকালী? নাকি তার এই সৃষ্টি ছাড়া সংসার ছাড়া মেয়েটার কার্যকলাপ তাকে বিচলিত করছে? যাত্রাকাল যত নিকটবর্তী হয়, সত্যর গলার শব্দ তত ভার হয়ে আসে। থেকে যাও বলে অনুরোধ করাই বা পথ কোথা? এখানে এক মুঠো ভাত খাবার অনুরোধ চলবে না, যেতেই দিতে হবে। ছোট ছোট কথা, ছোট ছোট নিঃশ্বাস। কবরেজ কি ছেড়ে দেবে বাবা? ছেড়ে দেব? না, ছেড়ে দেব কেন সত্য? ওই বিদ্যেটুকু দিয়ে যতটুকু যার উপকার হয়, তবে পেশাটা ছেড়ে দেব। অর্থাৎ দক্ষিণাটা বাদ। খুব কষ্ট করে থাকবে না তো বাবা?
বিশ্বনাথের খাসমহলে কষ্ট কিরে পাগলি? শরীর অশরীরে এই বেয়ারা অবাধ্য মেয়েটা একটু খবর পাবে তো বাবা। সে বাপু এখন বাক্য দত্ত হতে পারছি না। সে জানি, সে কি আর জানতে বাকি আছে আমার? নবকুমার পায়ে ধুলো নিয়ে বলে, কবে যাত্রা? এই সামনের অষ্টমী তিথিতেই নৌকা ছাড়বে। নৌকো? নবকুমার সাহসে ভর করে বলে, কেন, এখন তো রেলগাড়ি চলছে। চলছে, নৌকো তো চলে এসেছে। রামকালী হাসেন, সে তো চলৎশক্তি হারায়নি। ওতে একদিনে পৌঁছে যেতে। সত্য এগিয়ে এসে বলে। রামকালী মৃদু হাসেন, কত তাড়াতাড়ি বা কি? মুমূর্ষু রোগী দেখতে তো যাচ্ছি না। তীর্থের পথটাই তীর্থ, পথটাকে চোখ বুঝে অতিক্রম করে লাভ কি? এ একেবারে মা গঙ্গার কোলে চড়ে বসবো, কোলে কোলে চলে যাব। বাবা ঠিকানা? ঠিকানা সে কি আমি এখান থেকে ঠিক করে যাচ্ছি রে? গিয়ে পৌঁছানো খবর জানাবে তাহলে? এই দেখ, এই মেয়ের কেবল সত্যবন্দি করিয়ে নেবার ফোন দিই। হবেই তো, যেমন নাম রেখেছ। একেবারে যাবার সময় রামকালী সহসা বেনিয়ানের পকেট থেকে দুখানি পাকানো কাগজ বার করে বললেন, এই নাও, এই দুটি জিনিস রাখো। কি এ? সত্য হাতে পাতে না, চমকে তাকায়। রামকালী বলেন, একখানি তোমার জন্মপত্রিকা আমার কাছে ছিল এ যাবৎ। ও আমি দিয়ে কি করব বাবা? থাক, থাকা ভালো। আর এটা? রামকালী একটু থামেন। দেশের বিষয় আশয়ে যা কিছু বংশের ছেলেদেরই থাকলো, ত্রিবেণীতে আলাদা কিছু লাখরাজ জমি ছিল, সেটা তোমার নামে। না বাবা না। সত্য কেঁদে ওঠে, ও আমি চাই না। আমি তোমার মেয়ে সন্তান, শুধু স্নেহের অধিকারী। তাইটুকু সেই স্নেহেরই চিহ্ন ধরে নাও। বাবা গো, চিহ্ন দিয়ে স্নেহ বুঝবো তোমার? না বাবা, দরকার নেই আমার। সত্য হাতও পাতে না, চোখের আঁচলও নামায় না। এত কান্না বোধ করেই সারা জীবনে কাঁদেনি সত্য, মা মরতেও নয়। রামকালী মুখটা ফিরিয়ে আত্মস্থ করে নেন নিজেকে। তারপর নবকুমারের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, রাখো। নবকুমার সত্যর এই বাড়াবাড়িতে চাঞ্চল্যবোধ করছিল। ভাবছিল, ছেলে নেই, মেয়ের তো সবই পাওয়ার কথা। বলে মহারানী ভিক্টোরিয়ার রাজ্যটাই পেলেন। সেসব কিছুই না, মুষ্টি ভিক্ষের উপহার, তাও মেয়ে নিচ্ছেন না। অতএব নবকুমারের হাত বাড়াতে দেরি হয় না। রামকালী পালকিতে ওঠেন। আপাতত পালকিতেই চললেন। কলকাতার বিশিষ্ট কয়েকটি দেবস্থান দেখবেন, তারপর নৌকোয় উঠবেন। রেলটা পছন্দ করেন না রামকালী। বললেন, তেমন তারা না থাকলে দরকার কি? পালকিটা যতদূর দেখা যায় দরজায় দাঁড়িয়ে দেখে সত্য। তারপর বাড়ির মধ্যে ঢুকে এসে বসে পড়ে। অনেকক্ষণ পরে চোখ মুছে নিঃশ্বাস ফেলে বলে, নেহাত নিরুপায় যদি না হতাম, ঠিক আমি বাবার সঙ্গে চলে যেতাম। নবকুমার বলে, তা নিরুপায় আর কি? কটা দিন নয় সুহাস চালিয়ে দিত, গেলেই পারতে। যে দুদিন না কাশি যান উনিই থেকে আসতে। বললে না তো। সত্য আরেকটা লজ্জা আর ক্ষোভ মিশানো নিঃশ্বাস ফেলে বলে, সংসার চালানোর কথা নয়, অন্য কথা। শরীরের অবস্থায় আমার মনে হচ্ছে ভালো নয়। জানি না বুড়ো বয়সে আবার কপালে কি গেরো আছে। নবকুমার কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সত্যর সেই লজ্জা বিক্ষুব্ধ বিপন্ন মুখের দিকে। খবরটা হৃদয়ঙ্গম করতে তার কিছুক্ষণ লাগে। তারপর অকস্মাৎ এক অপ্রত্যাশিত পুলকে রোমাঞ্চিত হয়ে উঠে সে। ওহ ভগবান! এইবার তাহলে সত্যর পায়ে একটু ছেকল পড়বে। এই ছেকল পড়ার কথাটাই সবচেয়ে আগে মনে পড়ে নবকুমারের, আর তাতে আহ্লাদ উতলে ওঠে। হঠাৎ সত্যর একটা হাত চেপে ধরে বলে, সত্যি? আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে সত্য বলে, আহ্লাদে নাচবার কিছু নেই। ভরা দুপুর, নৌকো মাঝগঙ্গায়। দাঁড় টানার একটানা একটা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শুধু খানিক খানিক সময় অন্তর দাঁড়িয়ে মাঝিদের এক একটা দুর্বদ্ধ হুঙ্কার স্তব্ধ প্রকৃতিকে যেন চমকে চমকে দিচ্ছে। নৌকোর আশেপাশে দাঁড়ের ধাক্কায় ভেঙে পড়া জলের বৃত্তরেখা, দূরে ঢেউ খেলানো জলের রেশম চিকন গায়ে বাতাসে মৃদু কাঁপন। সেই ঢেউ খেলানো ঘি রঙা রেশমি ওড়নার গায়ে হিরেকুচি রোদের উজ্জ্বল সমারোহ। রামকালী সেই সমারোহের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন। ভর দুপুরে অচঞ্চল গঙ্গা, নৌকার গতি মৃদু মন্থর, তাই ভেতরে আলোড়ন নেই। কিন্তু মনের ভেতর
যে মন ওই স্তব্ধ দেহ দুর্গের মধ্যে চিরদিন সমাহিত থেকেছে। না আলোড়ন নয়, শুধু যেন সেই চির সমাহিত মনটাকে আজ একটু মুক্তি দিয়ে ফেলেছেন রামকালী। ছেড়ে দিয়েছেন ইচ্ছে মতো ঘুরে বেড়াবার জন্য। এই ৬৮ বছর ধরে যে দীর্ঘ প্রান্তরটা পার হয়ে এলেন রামকালী, সেই প্রান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পাক খেয়ে বেড়াচ্ছে সেই হঠাৎ ছাড়া পাওয়া মনটা। এর আগে কোনোদিন এমন করে স্মৃতি রোমন্থন করেননি রামকালী। আজ করছেন, হয়তোবা অজ্ঞাত সারেই করছেন। আজ সংসারের কাছ থেকে বিদায় নিয়েছেন রামকালী, পিঠ ফিরিয়েছেন তার দিকে। কিন্তু বিদায় গ্রহণের প্রাক্কালে কত ব্যবস্থা, কত হিসেব নিকেশ, কত নির্দেশ, কত বন্দোবস্ত। গ্রামে যে টোলটি স্থাপন করেছেন, যে দুস্থ বিদ্যার্থী কজনের প্রতিপালনের ভার গ্রহণ করেছেন, একজন কবিরাজ বসিয়ে সে দাতব্য কবিরাজখানাটি প্রতিষ্ঠা করেছেন। গ্রীষ্মের দিনের জন্য যে জলসত্রটি খুলেছেন, সেগুলি যাতে বন্ধ হয়ে না যায়, তার জন্য উচিত মতো নিষ্কর জমি দানপত্র করে দিয়ে আসতে হলো। যে কজন দুস্থ পণ্ডিত বৃত্তি পেয়ে আসছিলেন, তাদের বৃত্তি বজায় রাখার জন্য জমির ব্যবস্থা করতে হলো। তাছাড়া বরাবর গ্রামের কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা, অবিরা অসহায় বিধবা, রুগ্ন অপটু পুরুষের অথবা মাতৃপিতৃহীন শিশুর এরকম আশ্রয়স্থল ছিলেন রামকালী। দূর দূর জায়গা থেকেও লোক এসে হাত পেতেছে রামকালীর কাছে। এসব লোক যাতে একেবারে না বঞ্চিত হয়, একেবারে না বিতাড়িত হয়, তার জন্য রাসুকে নির্দেশ দেওয়া হয়েছে একখানা বড় তালুকের মাধ্যমে। অবশ্য রাসু যদি নিয়ম বজায় না রাখে, রাসু যদি সে তালুকের উপস্থ আত্মসাৎ করবার কিছু নেই, কারণ এটা একটা অনিয়মিত ব্যাপার। তবু রাসুকে ভার দিয়ে আসতে হলো। রাসু ছাড়া আর কে মানুষ হলো? নেরুটায় তো উদ্দেশ্যই পাওয়া গেল না প্রায়। ঠিকানা না জানিয়ে দু একটা চিঠি দিয়েছিল কবে কবে যেন, তাতেই জানা আছে মরেনি, বেঁচে আছে। রাসুরার ভাইগুলো তো অমিনিস্যি। সেজ কাকার দুই ছেলে কুচুটের রাজা। রাসুর বড় ছেলেটা বাবুর শিরোমণি হয়ে উঠেছে। হচ্ছে সারদার দোষেই কতকটা। সারদা যেন স্বামীর সঙ্গে রেষারেষি করে ছেলেকে বাবু করে তুলতে বদ্ধপরিকর। সব কথায় বলে ও পারবে না, ওই একটা মেয়ে, অদ্ভুত উল্টো পাল্টা। রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন, ওর বিধাতা কি ওকে কতগুলো উল্টো পাল্টা জিনিস দিয়েই তৈরি করেছিলেন, নাকি জীবনটা ওর উল্টো স্রোতই মুখে পড়েই বলে। রামকালী ওর হদিস পান না। কখনো ওর ভারসহ কর্মনিষ্ঠা, ওর অসাধারণ নৈপুণ্য, ওর অগাধ সহিষ্ণুতা দেখে তাক লেগে যায়। কখনো ওর বিস্ময়কর নির্লিপ্ততা, দৃষ্টিকটু ঔদাসীন্য দেখে স্তব্ধ হতে হয়। দুর্গোৎসবের সমস্ত ভার সারদা একা মাথায় তুলে নিতে ভয় পায় না, দিয়েও নিশ্চিন্ত হন রামকালী। কিন্তু একবারে হঠাৎ সারদা শান্ত ঘোষণায় জানিয়ে দিল, খুড়ো ঠাকুর যেন এই ভার আর কারোর উপর ন্যস্ত করেন। কেন? কেনর কিছু নেই, বাড়িতে তো আরও লোক আছে। গ্রামের কজন বয়স্ক ব্রাহ্মণ কন্যাকে ডেকে রামকালী জানিয়েছিলেন বড় বৌমার শরীর অসুস্থ, অতএব তারা যদি তারা এসেছিলেন, তুলেও দিয়েছিলেন পুজো। কিন্তু অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। পুরোহিত পুজোয় বসে হাতের কাছে উপকরণগুলি ঠিকমতো না পেয়ে রেগে আগুন। তবু রামকালী যেন সারদার উপর রাগ করতে পারেন না, অগ্রাহ্য করতে। অনুভব করেন সারদার মধ্যে বস্তু ছিল, কিন্তু ভাগ্যের প্রতিকূলতায় সেটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভাগ্যের প্রতিকূলতায়? এইখানে কোথায় যেন একটা খোঁজ। অনেকবার ভেবেছেন রামকালী, ভাগ্য ছাড়া আর কি, মানুষ তো নিমিত্ত মাত্র। কিন্তু সেই বিশ্বাসে অটুট থাকতে পারেননি। যাক, তবু সকলে যথাসাধ্য সুব্যবস্থা করে এসেছেন রামকালী। এখন যার যা নিয়তি। তথাপি অনেকগুলো মুখ যেন হতাশ দৃষ্টি মেলে তাকাচ্ছে রামকালীর দিকে, যেন বলছে, ফেলে চলে গেলে আমাদের। সত্যি, কই যাবে এ কথা তো বলনি কোনো দিন। আমরা যে বড় নিশ্চিন্ত ছিলাম। এই মুখগুলোর মধ্যে সারদার মুখটা বড় স্পষ্ট, সারদার চোখটা বড় তীব্র। হতাশা নয়, যেন সে দৃষ্টিতে অভিযোগ। কিন্তু অনেক বছর আগে আর একবার যখন সংসার ত্যাগ করেছিলেন রামকালী, তখন কি একবারও পিছন পানে তাকিয়েছিলেন? না। কি হালকা বন্ধনহীন মন নিয়ে সেই যাওয়া। বৈরাগ্যের কারণটা নিতান্তই স্থূল ছিল সত্যি। বাপের খরম থেকে সে বৈরাগ্যের উদ্ভব। রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ সব মিলিয়ে তীব্র একটা অনুভূতি যেন ঢেলে ঘরের বার করে দিয়েছিল সেই কিশোর বালককে, যাকে এখন চোখে সামনে দেখতে পাচ্ছেন রামকালী।
ছেলেটা একখানা নৌকার পাটাতনের মধ্যে ঢুকে বসে রইল সারাটা দিন। কেউ তেমন লক্ষ্য করল না। একসময় ছেড়ে দিল নৌকো। ছেলেটা রইল ঘাপটি মেরে। তারপর অনেকক্ষণের পর ধরা পড়ল। তখন নৌকো অনেক এগিয়েছে। রামকালী দেখছেন মাঝি মল্লারা জেরা করছে ছেলেটাকে। ছেলেটা স্বচ্ছন্দে উত্তর দিচ্ছে, তার কেউ কোথাও নেই। গরিব ব্রাহ্মণ সন্তান, ভাড়া টাকা দিতে পারবে না। নৌকো যেখানে যাবে সেখানে পর্যন্ত যদি তাকে দয়া করে নিয়ে যায় তারা। অবস্থা বুঝে মমতা বশতই হোক অথবা দেবকান্তির রূপ দেখেই হোক, ছেলেটাকে তারা সমাদর করে নিয়ে গিয়েছিল মুকসুদাবাদ অবধি। সেখানে মিলে গেল গোবিন্দ গুপ্তের আশ্রয়। সে যেন ঈশ্বরের প্রত্যক্ষ আশীর্বাদের মতো। সেই নিতান্তই কিশোর ছেলেটার মনে হয়েছিল পৃথিবীটা এত বড়, ভগবান এত দয়ালু, অথবা ইনি ভগবান। পুরাণ উপপুরাণের গল্পের মতো ছদ্মবেশ ধরে রামকালীকে কৃপা করতে এসেছেন। গঙ্গার ঘাটে বসেছিল ছেলেটা। কবিরাজ স্নানে এসেছিলেন। থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, চিনছি না তো তোমাকে। কাদের ছেলে বাবা? এখন ভেবে হাসি পাচ্ছে। রামকালী স্বচ্ছন্দে বলেছিলেন, তোমার সে খোঁজে দরকার কি? দরকার কিছু আছে বই কি। গোবিন্দগুপ্ত একটু হেসে বলেছিলেন, কাদের ছেলে? কেন একা ঘুরে বেড়াচ্ছ? হৃদ চরিত্রী বা কেমন, এসব না জানলে চলবে কেন? চলবে না? না, ভিন গায়ের ছেলেকে বিশ্বাস কি? পরে জেনেছিলেন রামকালী ওটা একটা চালাকি, রাগিয়ে দিয়ে পরিচয় আদায়ের চেষ্টা। কিন্তু সেদিন সেই ছেলেটার কথা বুঝবার ক্ষমতা ছিল না। সে তার ক্রুব্ধ গলায় বলে উঠেছিল, বিশ্বাস করতে কে পায়ে ধরছে তোমায়? আমার ইচ্ছে আমি বসে আছি। ঘাট কি তোমার কেনা? সেই সৌম্য দর্শন প্রৌঢ় ছেলেটার কথায় বেশ কৌতুক অনুভব করেছিলেন, তাতে সন্দেহ নেই। এবং ইচ্ছে করেই খানিকক্ষণ ধরে বাদবিতণ্ডা চালিয়েছিলেন মজা উপভোগ করতে। তারপর কেমন করেই যেন সন্ধি হয়ে গেল, আর কেমন করেই যেন ছেলেটা আশ্রয় পেয়ে গেল তার কাছে। কিন্তু শুধুই কি আশ্রয়? নিঃসন্তান দম্পতির হৃদয় উজাড় করা ভালোবাসার অধিকারী হয়নি সেই মুখর ছেলেটা? আস্তে আস্তে সেই মুখরতা চপলতা সব অন্তর্হিত হয়ে স্থির শান্ত মেধাবী একটি ছাত্রে পরিণত হলো সে। আর শুধু স্নেহেরই নয়, তাদের যথা সর্বস্বের উত্তরাধিকারী হয়ে উঠল। আশ্চর্য, তবু একদিনের জন্য নিজে হাতে রেঁধে খাওয়াননি কবিরাজ গৃহিণী। অন্য এক ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সমস্ত দৃশ্যগুলো যেন হঠাৎ চোখের উপর জলজলিয়ে উঠছে। রামকালী আবদার করেছেন, জেদ করেছেন, আমি তো তোমাদের জাতিরই হয়ে গেছি বলে যুক্তি খাড়া করেছেন। কবিরাজ গৃহিণী হাসি ভরা মুখ আর চোখ ভরা জল নিয়ে বলেছেন, পাগলা ছেলে, তাই কখনো হয়? তোমাদের তো পৈতে আছে, বলেছিলেন রামকালী। গোবিন্দগুপ্ত হেসেছিলেন, আছে তার সত্যি, তবে কি জানিস, সবেরই তো জাত থাকে। কেউটে গোখরা আর ঢোরা বোরা যেমন এক নয়, তেমনি তোর পৈতে আর আমার পৈতে এক নয়। তোকে তো আমার দত্তক নিতে ইচ্ছে করে, কিন্তু নেই না। কখন কি অপরাধ ঘটে কে জানে। স্নেহের সঙ্গে শ্রদ্ধার এক আশ্চর্য সংমিশ্রণ। রামকালী প্রথমে বলেছিলেন, আমার কেউ কোথাও নেই। তারপর ধীরে ধীরে সবই প্রকাশ পেয়ে গিয়েছিল। গোবিন্দগুপ্ত বলতেন, দেখ, তোর মা বাপকে খবর না দেওয়া আমার পক্ষে মহাপাপ হচ্ছে। তুই নিষেধ করিস না, আমি কোনো প্রকারে খবর দিই। রামকালী বলতেন, কেন? আমি বুঝি তোমার চক্ষুশূল হচ্ছি এবার? বেশ, পুণ্যির ভরা করে খবর দাও তুমি, দেখবে আবার পাখি ফুরুত। কবিরাজ গৃহিণীর শাট করে শিউরে উঠতেন। বলতেন, তুমি বা পাপ পাপ করে ব্যস্ত হচ্ছ কেন বাপু? ওর মা বাপ বুঝবে। ছেলের প্রাণ যদি মা বলে না কাঁদে, বুঝতে হবে মায়ের প্রাণে কোথাও ঘাটতি আছে। মায়ের প্রাণে কি ঘাটতি থাকে বড় বউ? কবিরাজ বলতেন সহাস্যে। রামকালী চড়ে উঠতেন, বলতেন, আছে, খুব আছে। আমাকে মা দু চোখে দেখতে পারে না। নইলে পিসি যখন শাসন করে তখন ইচ্ছে করে আমার নামে আরও লাগায়। সে বোধ হয় ননদের ভয়ে। ইহ, ভারী আমার ভয়। মায়ার চেয়ে ভয় বড় হলো। পরে অনেক সময় ভেবেছেন রামকালী, সত্যি মার জন্য তো একটুও মন কেমন করতো না তার। বরং কবিরাজ গৃহিণী যখন অসুখে পড়তেন আর শেষে যখন মারা পড়লেন, লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে শিবপীড়া জন্মে গিয়েছিল। কেন এমন হয়েছিল? রামকালী নিষ্ঠুর, না তার মা বাপি স্নেহহীন? বাপের সম্পর্কে এক কথায় রায় দিয়ে দিলেও মায়ের সম্পর্কে সে রায় দিতে একটু বাড়ত।
হয়তো বিবেকেই বাধত। কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে যখন জীবনটাকে ওই ফেলে আসা গঙ্গা স্রোতের মতোই সম্পূর্ণ আর স্পষ্ট দেখতে পাচ্ছেন, তখন রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন, ভালোবাসা জীবনে সে একবারই লাভ করেছিলেন, সেই এক প্রৌঢ়া দম্পতির কাছে। সারা জীবনের অনেক পেয়েছেন রামকালী, শ্রদ্ধা, সমীহ, ভয়, ভক্তি, ভালোবাসা পাননি। সবই তাকে দূরে রেখেছে, দূরে থেকে প্রণাম জানিয়েছেন। রামকালী নিজেরই দোষ, দূরত্বের গণ্ডিয়ে নিজেই রচনা করেছেন তিনি, ইচ্ছে করে নয়, স্বভাবে। কোনোদিন কি ভাবতে পেরেছেন তিনি গ্রামের কোনো কাজকর্মে তিনি ব্রাহ্মণ ভোজনের শাড়িতে পাত পেতে বসেছেন? ভাবতে পেরেছেন তিনি কোথাও দান নিচ্ছেন, কারো চণ্ডী মণ্ডপে বসে গাল গল্প করছেন, তাস পাশা খেলছেন? ভাবলে হাসি পাবে কি? ভাবতেই পারেননি। অথচ গ্রামের অনেক কুলীন সন্তানই এমনই সাধারণের ভূমিকায় জীবন কাটাচ্ছেন। কলিনাট্য সত্যকার বাস তবে কোথায়? কিন্তু আজ সংসারকে পরিত্যাগ করে যাবার সময় হঠাৎ মনে হচ্ছে রামকালীর, সারা জীবন বিজয়ের ভূমিকা নিয়ে কাটালাম, কিন্তু সত্যি কি বিজয় হতে পেরেছি? তাহলে কেন মনে হচ্ছে ভয়ানক একটা লোকসানকে টেনে এনেছেন তিনি সারা জীবন ধরে? লোকসানটা কি? পরাভবটা কোথায়? লোকসানের কথা ভাবতে অপ্রাসঙ্গিক একটা কথা মনে এলো রামকালীর। কিংবা অপ্রাসঙ্গিক নয়, সত্য বড় আক্ষেপ করে বলেছিল, এই ক্ষেত রয়ে গেল বাবা, তোমায় একদিন রেঁধে খাওয়াতে পারলুম না। আচ্ছা, কতটুকু ক্ষতি হতো রামকালীর যদি সত্যর এই ক্ষেতটুকু না রাখতেন? নিয়মে সেই সামান্যতম হানির লোকসানটাই কি মস্ত একটা লোকসান হতো? রামকালী তার জীবনে যে বস্তুকে পরম মূল্য দিয়ে এসেছেন, সত্যি কি সেটা মূল্যের শেষ কথা? যদি তাই হয়, তবে কেন বারবার ভুবনেশ্বরী অদ্ভুত এক বিজয়িনী হাসি হেসে চোখের সামনে এসে দাঁড়ায়? কেন বলে, জীবনে তো অনেক পেলে, পাওয়ার গৌরবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখনি, কিন্তু আসল ঘরটাই যে ফাঁকা পড়ে রইল তোমার, সে হিসেব কুছে কোনো দিন? কর্তব্যই করলে চিরকাল, ভালোবাসতে পারলে কাউকে? মনের মধ্যে ডুব দিয়েছেন রামকালী। ভালোবাসা কার জন্য সঞ্চিত থেকেছে? সত্যর মুখ ছাড়া আর কোনো মুখ চোখ ভেসে উঠছে না, আর সব যেন জীবের প্রতি করুণা। সত্য আছে হৃদয়ের নিভৃতে অনেকখানি জায়গা দখল করে, কিন্তু সেটুকু কি সত্যকে কোনোদিন জানতে দিয়েছেন রামকালী? জানানো দুর্বলতা ভেবে অনবরত বালি চাপা দিয়ে আসেননি কি? হঠাৎ দুর্গা দুর্গা করে উঠলেন রামকালী, ছেড়ে দেওয়া মনকে যেন বেঁধে ফেললেন। বললেন, ওহে, মুঙ্গের পৌঁছবে কখন নাগাদ? মাঝি বলল, আগে কর্তা, এই তো এসে পড়লাম বলে। আচ্ছা ভালো, কষ্ট হারিনির ঘাটে নৌকো বাঁধবে। সাধন সরল পিসির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, তবু সবই প্রকাশ হয়ে পড়ল সদর দীনতা আর তার ভাইপোদের মিথ্যা কথা। কাঁচা পাকা চুল, বেটো খাটো শক্ত সমর্থ চেহারার যে ভদ্রলোকটির বাসা খুঁজে খুঁজে সেদিন পিসির দেওয়ার চিঠিখানা পেশ করে এসেছিল ওরা, সেই ভদ্রলোক তার পরের রবিবারের সকালে এদের এখানে এসে হাজির হলেন। এই হেন সম্ভাবনার কথা স্বপ্নেও মনে আসেনি ওদের। অবশ্য সেদিন ত্রস্ত শঙ্কিত পলায়নপর ছেলে দুটোকে প্রায় জোর করে দাঁড় করিয়ে তাদের নাম কি, দেশ কোথায়, কলকাতার বাসা কোন রাস্তায় ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়েছিলেন ভদ্রলোক। তথাপি সেটাকে নিছক কৌতূহল ছাড়া কিছু ভাবেনি ওরা দুই ভাই, সন্দেহমাত্র করেনি। দুদিন না যেতে কৈক খোকারা বলে এসে হানা দেবেন, এ যেন বিনা মেঘে বজ্রাঘাত। ভয়ে প্রাণ উড়ে গেল ওদের। সভয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল দু ভাই। তারপর সরল নিঃশব্দে দুটো হাত উল্টে এমন একটা বেপরোয়া ভঙ্গি করল যার অর্থ দাঁড়ায়, তা আমাদের কি দোষ? আমরা তো ওনাকে আসতে বলিনি, পিসি বারণ করে দিয়েছিল তাই না। কিন্তু এটাও বিনা শব্দে শুধু চোখের ইশারায় উচ্চারিত হলো। কিন্তু আমরা সেদিন মিছে কথা বলেছি। মা যখন বলল স্কুল থেকে ফিরতে দেরি কেন, তখন বলেছি স্কুলে বল খেলা ছিল। কিন্তু এত সব ভাব বিনিময় মুহূর্তেই ঘটল, কারণ ইতিবৎসরেই ভদ্রলোক বাড়ির চৌকাঠ ডিঙিয়ে উঠোনে এসে দাঁড়িয়ে বাজখাই গলায় পূর্ণ প্রশ্ন করেছেন, খোকারা বাড়ি নেই নাকি? এবং সত্যবতী মাথার কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্পষ্ট গলায় উচ্চারণ করেছে, তুরু, দেখ তো কে, জিজ্ঞেস কর কাকে চান। তুরুকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না, যার কানে যাবার স্বচ্ছন্দেই গেল, আর তিনি সহাস্যে এগিয়ে এসে উত্তর দিলেন, ননদাই গো, ননদাই,
আপনি হচ্ছেন শ্যালাস ঠাকুরন? শুনে সত্যবতী হা। এইমাত্র নবকুমার বাজারে গেল, আর এখন এই ঝামেলা। কে জানে লোকটাকে, কোন বদ বুদ্ধি লোক না বাসা ভুল করে। সে কথাটাই বলে সত্যবতী, ছেলেদের মাধ্যমে মাত্র করে। তুরু বল, আপনি বোধহয় বাসা ভুল করেছেন। বাসা ভুল? ভদ্রলোক হেসে উঠলেন। মুকুন্দ মুখুজ্জি এত কাঁচা ছেলে নয় যে উচিত মতো তল্লাশ না করে কারোর অন্তরে ঢুকে পড়বে। দস্তুর মতো পাড়ার লোককে শুধিয়ে সঠিক জেনে তবে ঢুকেছি। বলি, তুমি বারুইপুরে নীলাম্বর বালুজ্যের বেটা নবকুমার বালুজ্যের পরিবার নয়? অস্বীকার করো। বলে আপন রসিকতায় হে হে করে টেনে টেনে হাসতে থাকেন। কথার ভাষা এবং ভঙ্গিমা এমনই মর্মার্জিত যে রাগে আপাদ মস্তক জ্বলে যায় সত্যবতীর। নিঃসন্দেহে যে কেন ভদ্রলোক নামটা পরিচয়টা সংগ্রহ করে বাড়ি ঢুকে ভয় দেখাতে চায়। চাক, সত্য বামুনিকে চেনে না। দৃঢ় আর বিরক্ত স্বরে বলে ওঠে সত্যবতী। তুরু বল, পাড়াপড়শিকে শুধিয়ে কারোর নাম পরিচয় জানা এমন কিছু কঠিন কাজ নয়। আমরাও নামে কাউকে চিনি না, উনি যেতে পারেন। কিন্তু মুখুজ্জে এত সহজে অপমানিত হন না। হাস্যকণ্ঠ বজায় রেখেই বলেন, চেনো না তা সত্যি, জানার সুযোগ আর ঘটল কই? তোমার ননদ ঠাকুরন তো আমাকে ত্যাগ দিয়ে নিশ্চিন্তে আছেন। তা এতদিন পরে ভীষণ রাজার স্মরণ হলো কেন, সে কথাই শুধুতে আসা। কিন্তু খোকারা, তোমরা একেবারে চুপটি মেরে মুখটি সেলাই করে বসে আছো যে। সেদিন অত আলাপ পরিচয় হলো, চিঠি পৌঁছে দিলে, আর আজ যেন চিনতেই পারছো না। মাকে বুঝি বলনি? তাই উনি শোবে করছেন লোকটা গুন্ডা বদমাস। এতক্ষণ তাই ভাবছিল বটে সত্যবতী, কিন্তু ভদ্রলোকের শেষ কথাটায় যেন অকুল সমুদ্রে পড়ে। এসব কি কথা? বিন্দু বিসর্গ তো বুঝতে পারছে না সত্যবতী। নিজের ছেলেদের মুখের তাকে তাকিয়ে দেখল, সেখানে স্পষ্ট অপরাধীর ছাপ। কে লোকটা? কি বারুইপুরের কেউ? তুরু খোকা যখন দেশে গিয়েছিল তখন দেখেছে, এখন চিনতে পারছে না। কিন্তু চিঠি কিসের? ভগবান জানেন বাবা। একেই তো শ্বশুর বাড়িতে সত্যর নাম যাহা বাঁচব, আমার এক কাঠি বাড়ল বোধ হয় সে বদনাম। ছেলে দুটো যেভাবে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, তাতে সন্দেহ নিয়ে ঘটেছে কিছু। কিন্তু তথাপি মুখে হার নামেন সত্য। দৃঢ় হলে একটু নরম সুরে বলে, খোকা বল, বাড়ি পুরুষ চোর এখন বাড়ি নেই, আপনি একটু ঘুরে আসুন, যা বলবার তাকেই বলবে। মুকুন্দ মুখুজ্জি এবার একটু গম্ভীর হন, বলেন, বলবার আমার কিছুই ছিল না। তবে আপনার ননদ ঠাকুরুন শ্রীমতী সৌদামিনী দেবী হঠাৎ তার ত্যাগ দেওয়া স্বামীকে একখানা পত্তর কেন দিলেন, তারই তল্লাশ করতে। ঠাকুরজি পত্র দিয়েছেন? আপনাকে? মানে আপনি? যাক, এতক্ষণে চিনলে? বাবা, কোথায় ভেবেছিলাম শালার বাড়িতে এসে একটু জামাই আদর পাবো, তা নয়। কিন্তু ঠাকুরজি চিঠি লিখেছেন। সত্য আরক্ত মুখে বলে, আমার বিশ্বাস হচ্ছে না, অসম্ভব। মুকুন্দ মুখুজ্জে কথাটার অন্য অর্থ ধরেন, বলেন, আহা, নিজে হাতে কি আর লিখেছে? কাউকে ধরে লিখিয়েছে নিশ্চয়ই। এই তো তোমার ওই খোকারা দিয়ে এলো পরশুদিনকে। আমার খোকারা? পরশুদিনকে? সত্যবতীও বিচলিত হয়, বিচলিত স্বরে বলে, তুরু খোকা। তুরু খোকার মতো বদন, যে বদনে অপরাধের কালিমা। সত্য যেন একটু অসহায় ভুরভুর করে, আর এই প্রথম বোধ করি নবকুমারের অনুপস্থিতিতে কাতরতা বোধ করে। মুকুন্দ মুখুজ্জে চোখের সত্যর এই বিচলিত ভাবটা ধরা পড়তে দেরি হয় না, এবং ব্যাপারটা অনুধাবন করতেও দেরি হয় না। ছেলে মানুষদের যা হোক বুঝিয়ে চিঠিটা সৌদামিনী চুপি চুপিয়ে পাঠিয়েছে। আগে এটা বুঝলে মুকুন্দ মুখুজ্জে অন্যভাবে নিজেকে উপস্থাপিত করতেন। ছেলে দুটো থতমত খেয়ে যাচ্ছে, যাবেই তো। মা জননীটি যে খান্ডারণী তা তো বোঝাই যাচ্ছে। বাবা, যেন পুলিশের ধমক। কিন্তু মুকুন্দ পুলিশের বাবা। আটঘাটটি বেঁধে তবে এসেছেন, চিঠিটা সঙ্গে এনেছেন। তবে ভদ্রলোকের ধারণায় একটু ভুল ছিল। ভেবেছিলেন সৌদামিনী নিশ্চয়ই কলকাতা ভাইয়ের বাসায় এসেছে, আর ভাইপোদের সেইটুকু চেপে যেতে বলেছে। নইলে 7 জন্মে যে কখনো কোনো বার্তা দিল না, সে কেন হঠাৎ? কিন্তু ধারণাটা তো তা ভুলই বোঝা যাচ্ছে। সৌদামিনী এখানে নেই সত্যি, তবে কেন হঠাৎ? সে চিন্তা যাক। ফতুয়ার পকেট থেকে সৌদামিনীর সে গোপনতম দুর্বলতার ইতিহাসটুকু বার করে মেলে ধরেন মুকুন্দ মুখুজ্জে দাওয়ার ধারে মেজে, আর দেখে এক মুহূর্তে চিনে ফেলে সত্য।
হাতের লেখাটা তারই বড় ছেলের, অর্থাৎ তুরুকে দিয়েই লিখিয়েছে সৌদামিনী। সমস্ত ঘটনাটা স্পষ্ট হয়ে যেতে দেরি হয় না আর, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। শুধু নিজের ছেলেদের এই দুর্বোধ্য আচরণটা অন্ধকারেই থেকে যায়। সত্যবতীকে বিন্দু বিসর্গ না জানিয়ে এত কাণ্ড করবার সাহস কি করে হলো ওদের? পড়ে থাকা চিঠিখানিতে চোখ ফোলা মাত্রই পাঠ্যোদ্ধার হয়ে গেছে, কারণ অক্ষরের ছাদ আর তার প্রতিটি টান, প্রতিটি বাক্য সত্যবতীর মুখস্থ। না, প্রেমপত্র নয়, ভাইপোকে দিয়ে লেখানোর আপত্তির কিছুই নেই। সৌদামিনী লিখেছে, পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু, বহুকাল বিধি আপনার কোনো সংবাদাদি জানি না, আপনিও সংবাদ দেন না, অধীনা জীবিত কি মৃত। আমার কথা থাক, আপনার সংবাদ পাইতে ইচ্ছা হয়। আমার ভ্রাতা নবকুমার কলিকাতায় বাসা করিয়াছে, তাহার সহিত সাক্ষাৎ হইলে জানিতে পারি। ইহারা নবকুমার ভাই জীবনের পুত্র সাধনা কুমার ও সরল কুমার। পত্রদানে ধৃষ্টতা মার্জনা করিবেন। অধিক কি লিখিব? ভগবানের নিকট নিয়ত আপনার কুশল প্রার্থনা করি। শতকোটি প্রণামান্তে চরণের দাসী শ্রীমতী সৌদামিনী দেবী। পাঠ্যোদ্ধার করে যেন স্তব্ধ হয়ে যায় সত্য। এই সৌদামিনী দেবী কোন সৌদামিনী? সেই তাদের সদুদি? সেই সদুদি নিয়ত ভগবানের কাছে সেই লোকটার কুশল প্রার্থনা করে? এই বেটে খাটো খাটমুন্ডরে গরনের আধবুড়ো লোকটার? এও কি সম্ভব? সৌদামিনী বিধবা নয় এইটুকু মাত্র জানা যেত ভাত খেতে বসার সময়। হেসেলের ভাতটা নিয়ে বসত সে মামির সঙ্গে, ভাই বউয়ের সঙ্গে, মাছের ভাগটা নিয়ে, এই যা। তাছাড়া আর কখনো কোনোদিন কোনো সময় টের পাওয়া যেত না সদুর স্বামী আছে। আশ্চর্য, আশ্চর্য, মানুষ কি অদ্ভুত জীব গো! শুধু মনে থাকাই নয়, স্বামীর সংবাদের জন্য উতলা হয় সে। এতই হয় যে মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে চরণ্যের দাসী স্বাক্ষরিত চিঠি পাঠায়। এ কি দীনতা, এ কি দুর্বলতা! বয়সকালে চিরদিন স্থির থেকে এখন এই ভাটা পড়া বয়সে এমনই অস্থির হলো যে মান অপমান জ্ঞান হারালো। সৌদামিনীর এই পদলঙ্ঘন যেন সত্যবতীর মাথাটা লুটিয়ে দিল। পদঙ্খলন? হ্যাঁ, পদঙ্খলনে মনে হলো সত্যবতীর, আর অকস্মাৎ তার বড় একটা যেন না হয় তাই হলো। দুই চোখ জলে ভরে উঠল, তবু কষ্টে নিজেকে সামলে মাথার কাপড়টা আর একটু বাড়িয়ে সত্য বড় ননদাইয়ের পায়ের ধুলো দিয়ে শান্ত স্বরে বলে, মনে কিছু করবেন না, চেনা জানা তো নেই কখনো, দাওয়ায় উঠে বসুন, তিনি বাজারে গেছেন, এসে পড়বেন এখনই। গুরুজনদের সামনে উনি বলাটা অশোভন, তাই তিনি বলে সত্যবতী। অবশ্য তাদের বুঝতে অসুবিধে হয় না। সংসার করে ঝানু হয়ে যাওয়া মুকুন্দ মুখুজ্জের এতক্ষণে তিনি শালা বউয়ের আচরণে প্রীত হন এবং প্রণতাকে থাক থাক করে সৌজন্য দেখিয়ে গর্বিত ভঙ্গিতে উঠে গিয়ে দাওয়ায় পাতা জল চৌকিতে জাকিয়ে বসেন। সত্যবতী চোখের ইশারায় ছেলেরাও তাদের নবলব্ধ পিসে মশাইকে প্রণাম করে এবং চোখের ইশারাতেই তামাক সেজে আনতে যায় সরল। যদিও নবকুমার তামাক খায় না, তবুও তামাকের পাটটা বাড়িতে রেখেছে সত্যবতী, অতিথি অভ্যাগতদের জন্য। আপ্যায়ন করতে হবে বই কি। পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, গুরুঋণ, তা অলক্ষ্য জগতের, আর তার শোধের কথা তো কথার কথা। আসলে কুটুম্ব ঋণের তুল্য ঋণ নেই, আর তবে শীতছোটটা নিতান্তই প্রত্যক্ষ বাস্তব। দুর্লঙ্ঘ নীতিকে লঙ্ঘন করবে সত্য। লোকটা কুটুম্ব নামের অযোগ্য বলে? তা পারে না, এখন আর পারে না। এই সেদিনে সেই কিশোরী সত্যবতী নয়, একদা যে শ্বশুরকে অপবিত্র জ্ঞান করে তার পুজোর গোছ করে দিতে অস্বীকৃতি হয়েছিল। এই সত্যবতীর অনেক বাস্তব বুদ্ধি হয়েছে। এখনকার সত্য জানে কতগুলো ব্যাপারকে মনে করে রফা করতে না পারলেও বাইরে খানিকটা রফা করে নিতে হয়, নইলে অসামাজিকতা, অভদ্রতা ইত্যাদির দায়ে পড়তে হয়। সংসার যখন করতে বসেছে, সামাজিকতার দায় পোহাতে হবে বই কি। তাই একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে উনুনে চাপানো হাঁড়িটা নামিয়ে রেখে তারপর বড় ছেলেকে হাতের ইশারায় ঘরে ডেকে তার হাতে রসগোল্লা আনবার পয়সা দিয়ে ঘরের দরজার কাছে এসে বসে। সেখান থেকে সরাসরি না হলেও ননদাইকে অবলোকন করা যায়। নবকুমার যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই বন্ধন যন্ত্রণা সইতেই হবে তাকে। হুকো একটি সুখ টান দিয়ে মুকুন্দ মুখুজ্জে রাশভারী গলায় প্রশ্ন করে, কতদিন হলো বাসা করে থাকা হয়েছে?
সত্য মৃদুস্বরে বলে, অনেক দিন, 7-8 বছর। বলো কি, তখন তো তুমি প্রায় কাঁচা যুবতী গো। তা বুড়ো বুড়ি যে মতো দিল, নাকি মরেছে তারা? সত্যর ইচ্ছে হয় মুখের সামনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বসে থাকি গুম হয়ে, কিন্তু করে না। সংক্ষেপে বলে, আছেন, মত না দিলে চলবে কেন? ছেলেদের লেখাপড়া। হুম, তা বটে। একালে তো আর পাঠশালে পড়া বিদ্যে চলবে না। তা মাত্র ওই 2টি নাকি? কুচো কাচা দেখছি নে তো। এ কথার আর উত্তর কি দেবে সত্য? চুপ করেই থাকে। আর হয়নি এটা বলতেও বুঝি কোথায় কাটার মতো একটু বাঁধে। অদৃশ্য সেই কাঁটাটা বুঝি আস্তে আস্তে অবয়ব নিচ্ছে এক নিভৃত অন্ধকারে। মুকুন্দ কিন্তু নাছোড়। ফের বলে, বাপের সঙ্গে বেরিয়েছে বুঝি? এই প্রশ্নের উত্তরটা সরলে দিয়ে ফেলে, আমরা শুধু 2 ভাই। মুকুন্দ যে এর মধ্যে নীরে কি ভালো আবিষ্কার করেন কে জানে। সম্মিত মুখে বলেন, তা ভালো, আপদের শাস্তি। এ দিব্যি ঝাড়া হাত পা হয়ে যাওয়া। এখন তীর্থ করো, ধর্ম করো, দস্যিবৃত্তি করে সংসার করো, কোনো বালাই নেই। বাবা, আমার ঘরে এন্ডি গন্ডিগুলো দেখলে আমার মাথা কেমন করে। মানুষের ছাতো নয়, যেন হাঁস মুরগির পাল। এবার বোধ করেই সত্য বিরক্ত হতেও ভুলে যায়, চমৎকৃত হয়েই থাকে। বেটা ছেলেতে যে এমন ধরনের কথা কইতে পারে এ তার জানা ছিল না। তার বাপের বাড়ির দেশে অনেককে দেখেছে সে, মেয়েলি বেটা ছেলেও দেখেছে। দেখেছে নীলাম্বরকে, নবকুমারকে। সত্যর আদর্শ অনুযায়ী পুরুষ বেটা ছেলের রূপ কোথাও দেখেনি সত্য। কিন্তু এ কি? গ্রামের গাইয়ামির মধ্যেও এক ধরনের শোভন সভ্যতা আছে। এই শহুরে গেঁয়োটাও এক কথায় বিশ্রী কুৎসিত। অথচ দেখলে বোঝা যায় লোকটা এককালে সুপুরুষ বলেই গণ্য হতো। একটু বেটে, তবে রংটি হরতেলের মতো, মুখাকৃতি দিব্য, কাঁচা পাকা হলেও চুলে কেয়ারে আছে, আর সর্ব অবয়বে তোয়াজের চিহ্নটি পরিস্ফুট। হাঁস মুরগির পালের সংসার হলেও ভদ্রলোক নিজের তোয়াজটি ভালোই বাগিয়ে নেন সন্দেহ নেই। সদুদির সতীনকে মনে মনে এক প্রকার ব্যঙ্গাত্মক তারিফ করে সত্য। কিছুক্ষণ নীরবতা। মুকুন্দ হুকু টানছেন। সত্য উৎকণ্ঠিত দৃষ্টিতে সদরের দরজার দিকে তাকিয়ে আছে। আর বেচারা সরল মনে মনে কাঠ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে উদ্যত বজ্রের নিচে প্রতীক্ষারতের মতো। এই লোকটা চলে যাওয়ার পর যে তাদের বিচার হবে সে বিষয়ে সন্দেহ নামতেই। প্রতীক্ষার মুহূর্ত দীর্ঘ। সত্যর মনে হয় নবকুমার যেন কতকাল বাজারে গেছে, আর তুরুটাও কম দেরি করছে না। ময়রার দোকান তো এই কাছেই। নীরবতা ভঙ্গ করলেন মুকুন্দ। বলেন, তা তোমার ননদ ঠাকুরনি বোধ হয় মামা মামির সেবা করছে? কণ্ঠে যেন একটু চাপা অসন্তোষ। সত্য আসতে বলে, উনিই তো কাছে আছেন বরাবর। তা থাকতেই হবে। বেটার বউ যখন উঠতে শিখেছে। কিন্তু স্বামীর সংসারের প্রতিও তো একটা কর্তব্য আছে। এই তো আমার ঘরে, সংসারটা একটা মানুষ বিহনে ফুটো নৌকার তুল্য। দ্বিতীয় পক্ষটি তো আমার হরঘড়ি আতুর ঘরে ঢুকতে ওস্তাদ। বাচ্চা কাচ্চাগুলোর হাড়ির হাল। এখন বড় গিন্নি এসে থাকলে সব দিকে রক্ষা হয়। আর তারও বোধ করি নিতান্তই অসহ্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল বলে সত্য এতগুলো কথা বলবার অবকাশ দিয়েছিল লোকটাকে। কিন্তু স্তব্ধতার ঘোর কাটল। আর লোকটা যে সদ্য আগন্তুক এবং হিসেব মতো গুরুজন, সে কথা বিস্মৃত হয়ে মৃদু হলেও তীব্র স্বরে বলে উঠল, আপনার অবশ্য সব দিক রক্ষে হয়। বিনিমাইনের রাঁধুনি, চাকরানি, ঘরণী সব পেয়ে যান। কিন্তু তার কি উপকারটা হবে শুনি? মুকুন্দ মুখুজ্জে ক্ষণকালের জন্য থতমত খেয়ে যান। কারণ এই হেন তীব্রতার মুখোমুখি দাঁড়াতে হবে এ কল্পনা নিশ্চয়ই ছিল না তার। তবে আত্মস্থ হতেও দেরি লাগে না। সে আত্মস্থ ভঙ্গিতে মৃদু হাস্যের প্রলেপ লাগিয়ে বলেন, শালাবাবুর আমার পরিবার ভাগ্যটি তো দেখছি বেশ ভালোই। একে রূপসী, তার বিদুষী, নাটক নোভেল পড়ার অভ্যেস হয়েছে বোধ হয়। তা জিজ্ঞাসা যদি করলে তো বলি, উপকারে কিছু না হোক, পরকালে কাজটাও তো হবে। মামার ঘরে দাস্যবৃত্তি করার চাইতে স্বামীর ঘরে দাস্যবৃত্তি কিছু আর অপমান্যের নয়। সত্য উঠে দাঁড়ায়, ধীর স্বরে চেষ্টা করে বলে, মেয়ে মানুষের কোনটা মান্যের আর কোনটা অমান্যের সে জ্ঞান থাকলে আর এই কথা বলতে পারতেন না। তবে ঠাকুরজি যে আপনাকে ত্যাগ দেয়নি, আপনি দিয়েছেন ত্যাগ, জানা আছে আমার সে কথা। এখন সংসারে ঝিয়ের দরকার হয়েছে বলে তার পরকালের চিন্তা নিয়ে মাথা ঘামাতে এসেছেন। যতই ধীরভাবে বলতে চেষ্টা করুক,
তবু উত্তেজনায় মুখটা লাল হয়ে ওঠে সত্যর। আর এই উত্তেজনায় শুধু ওই চোখের চামড়াহীন বর্বরতার নির্জলতাতেই নয়, শুধু নির্লজ্জতাতেই। এই হতচ্ছাড়া লোকটাকে এসব কথা বলার সুযোগটাও তো সদয় দিয়েছে। মুকুন্দ মুখুজ্জে এর উত্তরে কি বলতেন, অথবা সত্য কিভাবে কথা শেষ করত কে জানে। বাধা পড়লে পিতা পুত্রের আগমনে। সাধন এসেছে রসগোল্লা নিয়ে, সঙ্গে সঙ্গে নবকুমারও। পথে বাবার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সমাচারটা জানিয়ে দিয়ে অবহিত করিয়ে এনেছেন সাধন। বাবা দেখা পেয়েই যেন আপাতত বেঁচেছে বেচারা। সরাসরি মার মুখোমুখি দাঁড়াতে অন্তত কিছুটা বিলম্ব হবে। নবকুমার অবশ্য গুরুজন এবং দুর্লভ কুটুম্বর সম্মান জানে। ব্যস্তে হাতে জিনিস নামিয়ে হেঁটো হয়ে পায়ের ধুলো নিয়ে সম্মিত বচনে বলে, কি ভাগ্য আমার, পায়ের ধুলো পড়ল এতদিন পরে। কতক্ষণ এসেছেন? সত্য ততক্ষণে রসগোল্লার ভার নিয়ে ঘরে ঢুকে গেছে। মুকুন্দ অন্তরাল বর্তে নিয়ে কর্ণগোচর হতে পারে এমন উদ্দাত্ত স্বরে উত্তর দেন, তা এসেছি অনেকক্ষণ। এতক্ষণ হাঁ হয়ে বসে তোমার বিদুষী পরিবারের লেকচার শুনছিলাম। কলকাতারই মেয়ে বুঝি? ম্যামের কাছে লেখাপড়া শেখা? লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায় নবকুমারের। মুখটা টকটকে হয়ে ওঠে। আর সত্যর প্রতি অপরিসীম ক্রোধে যেন হতবাক হয়ে যায়। আসপদ্দার কি একটা সীমা নেই? কথা বলতে জানে বলে যাকে যা ইচ্ছে বলবে। অত বড় বুড়ো ননদাই, তাও আবার চিরদিনের অদেখা। তার সঙ্গে তো কথা কইবারই কথা নয়, ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বার কথা। তা নয়, এমন কথা শুনিয়েছেন বসে বসে যে উপহাসের জুতোটি খেতে হলো নবকুমারকে। ছি ছি। কিন্তু এখন হচ্ছে মনের রাগ মনে চাপা, কিল খেয়ে কিল চুরি। জুতোটাকে বোনাইয়ের রসিকতা বলে ধরে নিয়ে হেহে করে হাসা। সেই হাসি হাসতে থাকে নবকুমার, এবং সত্য নিঃশব্দে রসগোল্লার রেকাবি আর জলের গ্লাসটা নামিয়ে বাজারের ধামাটা তুলে নিয়ে ঘরে চলে গেলে বোনাই নিজেই যখন রেকাবিটি হাতে উঠিয়ে ব্যঙ্গ হাস্যে বলেন, জুতো মেরে গরুদান, তা মন্দ নয়। যাক, বামুন মুচি বাড়িতেও লুচি খেতে ছোটে। তখনও নবকুমার সেই হে হে হাসি হাসতে থাকে, বরং মাত্রাটা আরও বাড়িয়ে দেয়। অতপর সত্য আর বেরোয় না। ছেলে দুটো গুটি গুটি ঘুরে ঢুকে বই নিয়ে পড়তে বসে। নবকুমারের সঙ্গে অনেকক্ষণ কথা চালান মুকুন্দ। সুহাসিনী বাড়িতে নেই। রবিবার সকালেই সেই পাশেরই এক বড়লোকের বউয়ের কাছে লেস বোনা শিখতে গিয়েছে। বউটির ছেলে মেয়ে নেই, বাড়িতে প্রচুর চাকরদাসী। স্বামীটি রবিবার হলেই সকাল থেকে তাসের আড্ডায় চলে যায়। অতএব রবিবার সকালে তো বটেই, এমনিতেও বউটির অফুরন্ত অবকাশ। সুহাসিনী স্কুলে যাবার পথে জানলা দিয়ে ডেকে নিজেই আলাপ করেছিল বউটি। ওই লোকটা থাকতে থাকতে সুহাস না ফিরলেই বাঁচি। রান্না করতে করতে ভাবল সত্য, ফিরলে তো ওরই চোখের সামনে দিয়ে ফিরবে। অতি বদ প্রকৃতির লোক, দেখলে নিশ্চয়ই ওই সুহাসের কথায় সাতশ কৈফিয়ত চাইবে। মানুষটি কেন এমন অসভ্য হয়? আস্তে আস্তে অন্য ভাবনায় চলে যায় সত্য। শুধু কি অসভ্যই হয়, হ্যাংলাও হয় নাকি? নইলে শুধু ওই বদ লোকটাকে এখনো স্বামী জ্ঞান করে বসে থাকে? শুনেছে নবকুমারের কাছে ইতিহাস, নির্যাতনের জ্বালায় চলে গিয়েছিল সদু। তারপর এই নির্যাতক স্বামীর ঘরে সতীন কাটা পুঁতেছে, সে খবরও জানা। তবে এত সত্ত্বেও কি চিরদিন মনে মনে ওর চরণের দাসী হয়ে থেকেছে সৌদামিনী? না, ওটা একটা নিয়ম রক্ষের পাঠ মাত্র। হয়তো এদিকে মামির নির্যাতনে সাময়িকভাবে কোনোদিন ধৈর্যচ্যুত হয়েই এ কাজটা করে বসেছে। কিন্তু তাই কি? এও তো মনে হচ্ছে বেশ পরিকল্পনার ব্যাপার। রাগের মাথায় কিছু করে ফেলা নয়। পাড়ার কোনো ছেলে পুলেকে দিয়ে লেখালে লোক জানাজানি হবার ভয়ে হয়তো কোনোদিন এতে পারেনি। এখন নিজের ভাইপোদের দিয়ে সন্দেহ নেই কথাটা প্রকাশ করতে বারণ করেছে ছেলেদের। সদুর ওপর এজন্যও রাগ হয় সত্যর। পিসি হয়ে লুকোচুরি করা বিদ্যেটায় হাতিখড়ি দিলে তুমি। এখন সত্য কি করে ওদের তিরস্কার করবে? সেটা কি ঠিক হবে? পিসিও তো গুরুজন, তার কাছে যখন কথা দিয়েছে। সত্য রক্ষা যে মানুষের জীবনের সার ধর্ম, এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের। কিন্তু যতই যা শেখাও, তুরুটা ঠিক তার বাপের ধাঁচে যাচ্ছে, মেরুদণ্ডহীন অসার। তবে নবকুমারের আবার তার উপর মুখে তরপানি আছে। এর সেটা নেই এই যা। মৃত ভালো মানুষ ছেলেটা, কিন্তু ভালো মানুষই প্রার্থনীয়। ওই ভালোটাই বাদ দিয়ে যেটা হয় সেটা যে চায় সত্য। সরলটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু সে কোন রকম?
সত্যবতী মনের মধ্যে মানুষের যে ছাঁচ গঠিত আছে তার ধারে কাছে পৌঁছবে না, সে আশা নেই সত্যর। লেখাপড়া শিখবে, রোজগারপত্র করবে, 5 জনে ভালো বলবে, এই পর্যন্ত, তার বেশি নয়। বুঝে নিয়েছে সত্য। যদি তার বেশি হতো এতদিনে ধরা পড়তো সেই দীপ্তি, সে ঔজ্জ্বল্য। বরং সুহাসিনীর মধ্যে বস্তু দেখতে পায় সত্য, দেখতে পায় দীপ্তির চমক। যে সুহাসিনী কৈশোরকাল পর্যন্ত কেটেছে এক কুশ্রী পরিস্থিতির মধ্যে, জীবনের বনজ যার শুধুই শূন্যতা, হয়তো সেজন্যই। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর 49তম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হলো। আশেপাশে যারা আছেন তাদের সকলকে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।